শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকের আমি তোমাদের ক্লাসটা যে নিব সেটা হচ্ছে সেই অধ্যায় 7 বম 2 তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা চ্যাপ্টার পত্র 2-এর অধ্যায় 7-এর প্রেষণার উপরে। তো আমি প্রেষণা চ্যাপ্টারটা মনে হয় শুরু করেছিলাম তোমাদের গত ক্লাসে। প্রেষণা সম্পর্কে আমি বলেছিলাম কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। সেগুলো অবশ্যই তোমরা তোমাদের কালেকশানে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন হবে পরীক্ষায়, যখন পরীক্ষা দিবে পরীক্ষার কোশ্চেনগুলো হবে। তো আমি আজকের লেকচারে চলে যাচ্ছি। আজকের লেকচারের যে টপিকস মেনলি সেটা হচ্ছে যে প্রেষণার গুরুত্ব পর্যন্ত, প্রেষণা কাকে বলে, প্রেষণার গুরুত্ব, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো তারপরে হচ্ছে প্রেষণার বৈশিষ্ট্য, এই বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম। প্রেষণা বিষয়টা আসলে কি? প্রেষণা বিষয়টা হচ্ছে যে মানুষকে উদ্বুদ্ধ করা, বা তুমি যদি বলো ব্যবসায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কর্মীদের মানব মনকে প্রভাবিত করে তাদেরকে কাজে উৎসাহী করা, বা তাদেরকে কাজে উদ্বুদ্ধ করা, যাতে তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে, মানে নিজের ইচ্ছায় যেন খুশি মনে কাজগুলো সম্পাদন করে। প্রতিষ্ঠানের যে লক্ষ্য অর্জনের বিষয়টা, সেই বিষয়টা যেন তারা নিজেদের মনে করে সেটা নিজ দায়িত্বে সেই কাজগুলো করে থাকে। তো তোমরা কিন্তু পড়া শুরু করার সময় অবশ্যই বইটা সাথে রাখবে, কারণ হচ্ছে যে আমি সামারাইজ করে নিয়েছি যে আমি কী কী টপিকগুলো আজকে পড়াবো, সেটা আমি ওয়ার্ডে সামারাইজ করেছি। কিন্তু তোমাদের বই, ইলাবোরেশনটা তোমাদের বই থেকে দরকার হবে, এর জন্য বই অবশ্যই সাথে রাখবে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে, প্রথম যে টপিকটা আমি শুরু করছি যে প্রেষণাদানের প্রক্রিয়া, বিভিন্ন উপায়, কী কী উপায়ে তুমি একজন কর্মীকে প্রেষণা দিতে পারো। ঠিক আছে? তো কী কী উপায়ে প্রেষণা দেওয়া যেতে পারে? আমরা প্রেষণা বলেছি যে প্রেষণা হচ্ছে উদ্বুদ্ধ করা, আর এই উদ্বুদ্ধকরণটা দুইভাবে হতে পারে। তুমি একজন কর্মীকে যে উদ্বুদ্ধ করবে সেটা দুইভাবে হতে পারে, একটা আর্থিকভাবে আর একটা হচ্ছে অনার্থিকভাবে। ঠিক আছে? আর্থিক উপায় হচ্ছে কি ধরনের, মানে যে প্রেষণা দানের ক্ষেত্রে অর্থ জড়িত, বা অর্থ বা আর্থিক সুযোগ সুবিধার মাধ্যমে যে প্রেষণা দান করা হয় তাকে আর্থিক উপায় বা আর্থিক পদ্ধতি বলে, আর্থিক প্রেষণা বলে। তো সেটা কি হতে পারে? ন্যায্য বেতন। মানে প্রথমেই হচ্ছে যে একজন কর্মী যখন কাজ করে তখন অবশ্যই তার একটা বেতনের চাহিদা থাকে, সে বেতনের চাহিদা থেকেই কিন্তু কাজ শুরু করে। তো ন্যায্য বেতন দেওয়া, ন্যায্য বেতন দিয়ে একজন কর্মীকে উদ্বুদ্ধ করা, এটা হচ্ছে একদম কমন একটা বিষয়। ঠিক আছে? যে কাজ করবে সে অবশ্যই একটা পারিশ্রমিক আশা করবে, এবং সেটা অবশ্যই তোমার মাস ভিত্তিতে হতে পারে, অনেকে বছর ভিত্তিতে হতে পারে, তবে বেসিক্যালি মাসিক ভিত্তিতেই, বা পারিশ্রমিক বা মজুরি দৈনিক ভিত্তিতে হতে পারে। এরকমভাবে তুমি ন্যায্য বেতন দিতে পারো। তাহলে এই যে পারিশ্রমিকটা, মানে একটা বেতন কাঠামো অনুযায়ী যখন কর্মীদেরকে বেতন দেওয়া হয়, বা তাদেরকে মাসিক যে অর্থ প্রদান করা হয় তাকেই হচ্ছে বেতন বলা হচ্ছে, এবং এই বেতনটা কিন্তু তোমার ন্যায্য হতে হবে। তুমি যখন কোনো কারণে যদি কর্মী মনে করে যে না, সে তার পরিশ্রম অনুযায়ী বেতন পাচ্ছে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার আউটপুটটা, মানে তার কাজের যে আউটপুট, সেটা কিন্তু অবশ্যই কমে যাবে। সে কিন্তু তখন ভালোভাবে কাজ করবে না, নিরুৎসাহ বোধ করবে। তাই ন্যায্য বেতন দিতে হবে। এরপরে আসো হচ্ছে মুনাফার অংশ, প্রফিট শেয়ারিং। ধরো তোমার প্রতিষ্ঠানে তুমি তোমার কর্মীদের সাথে মুনাফার একটা অংশ শেয়ার করতে পারো, যদি প্রতিষ্ঠান সেরকম মুনাফা লাভ করে থাকে। পণ্য বা সেবা বিক্রয় থেকে যে লাভ অর্জিত হয় তাকে মুনাফা বলে। সাধারণভাবে মুনাফা মালিকের প্রাপ্য। কর্মীদের যদি মুনাফার একটি অংশ দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠানকে নিজের ভাবতে যেমনি তারা উৎসাহিত হয়, তেমনিভাবে মুনাফা বৃদ্ধির জন্য তারা সচেষ্ট থাকে। এই বোধ সৃষ্টির জন্য আমাদের কোম্পানি আইনে অর্জিত মুনাফার 5% বাধ্যতামূলক শ্রমিক কল্যাণ তহবিলে স্থানান্তরের কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে কি, মুনাফাটা আসলে কিন্তু মালিকেরই পাওনা, কিন্তু তুমি যদি কর্মীদেরকে মুনাফা থেকে কিছু অংশ দিতে পারো, সেক্ষেত্রে কর্মীরা কিন্তু কি করবে, ওই প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করবে। তখন কিন্তু তোমাকে আর ওই কর্মীদেরকে সারাক্ষণ প্রেশার ক্রিয়েট করতে হবে না কাজ করার জন্য। এর জন্য এই কোম্পানি আইন অনুযায়ী 5% বলা হচ্ছে যে শ্রমিক কল্যাণ তহবিলে এই মুনাফা থেকে রাখা যেতে পারে। আর এটা যদি কর্মীদেরকে তুমি অতিরিক্ত বোনাস হিসেবেও চাইলে দিতে পারো, তাহলে এতে কিন্তু কি হবে, কর্মীর কিন্তু অবশ্যই মনের একটা মনের মধ্যে যে আনন্দ হবে যে না, আমাকে প্রতিষ্ঠানে তার নিজের একটা মানুষ মনে করছে, বা মালিকের কাছাকাছি বা সমকক্ষ মনে করছে। তাহলে এটা হচ্ছে
মুনাফার অংশ। এরপরে আসো বোনাস। বোনাস শব্দটার সাথে তোমরা খুবই পরিচিত, যে প্রত্যাশার সাথে যুক্ত হয় এমন কোনো প্রাপ্তিকেই বোনাস বলে। ব্যবসার ক্ষেত্রে বোনাস হলো শ্রমিক কর্মীদের প্রদত্ত এমন কোনো বাড়তি অর্থ যা মজুরি বা বেতনের অতিরিক্ত হিসাবে প্রদান করা হয়। মানে তোমার বেতনের বাইরে যখন অতিরিক্ত অর্থ তোমাকে প্রদান করা হয় উদ্বুদ্ধ করার জন্য, তখন সেটাকে বলা হয় বোনাস। বিভিন্ন ধরনের বোনাস আছে, যেমন এই যে তোমার ঈদ বোনাস দেয় কি, এই প্রতিটা ঈদে বোনাস দেওয়া হয়, বা এই যে অনুষ্ঠান ভিত্তিক যে বোনাসগুলা, জাতীয় যে আমাদের আনন্দের দিনগুলো, সেগুলোতে কিন্তু বিভিন্ন পর্ব অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বোনাসটা দেওয়া হয়ে থাকে। এছাড়া অন্যান্য কারণেও বোনাস দেওয়া হতে পারে, তবে মেইনলি আসলে বিভিন্ন অনুষ্ঠানের কারণে যে বোনাসটা দিয়ে দেওয়াটাই আসলে নর্মাল বা স্বাভাবিক, সাধারণত দিয়ে থাকে এরকম। আর্থিক নিরাপত্তা কি হতে পারে? আর্থিক নিরাপত্তা বলতে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষাকে বোঝায়। আর্থিক নিরাপত্তা যেমন এই যে বিভিন্ন ফান্ড তৈরি করে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, গ্রুপ বিমা, এগুলো হচ্ছে বিভিন্ন আর্থিক নিরাপত্তা। যখন প্রতিষ্ঠান তোমার জন্য বিমা করে রাখবে, তো তোমাকে কোনো গ্রুপ বিমা করে রাখলো, তোমার জন্য প্রভিডেন্ট ফান্ড করার সুযোগ দিল, তারপর হচ্ছে গ্র্যাচুইটি, পেনশন, এই বিষয়গুলো, যখন এই সুবিধাগুলোকে বলা হচ্ছে আর্থিক নিরাপত্তা। মানে তুমি যখন তোমার চাকরি জীবন শেষ হয়ে যাবে, তখন তো তোমার একটা ইনকাম দরকার হবে, বা যে যে অর্থ দিয়ে তুমি নিজে চলতে পারবে, তো সেটাই হচ্ছে কি আর্থিক নিরাপত্তা। এরপরে অগ্রিম হতে পারে যে ভবিষ্যৎ পাওনা থেকে কর্মীকে আগে ভাগে যে অর্থ দেওয়া হয় তাকে অগ্রিম বলে। দেখা যায় হচ্ছে অনেক সময় কোনো কর্মীর অনেক টাকার প্রয়োজন হলো, তখন সে কী করবে, যে হয়তো তার যে প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড আছে, সেখান থেকে যে চাইলে লোন নিতে পারে বা অগ্রিম কিছু টাকা তুলতে পারে। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড থেকে সে নিয়ে সে তার হয়তো দেখা গেল সে ফ্ল্যাট কিনলো অথবা গাড়ি কিনলো, তো এই বিষয়টা হচ্ছে অগ্রিম। এটা হচ্ছে কি এটা পরে আবার মাসে মাসে কর্তন করে রাখা হয়। ঠিক আছে, তো ভবিষ্যৎ পাওনা থেকে কর্মীকে আগে যেটা দেওয়া হয় সেটাকেই অগ্রিম বলে। বর্তমানকালে আমাদের মতো দেশে কর্মীদের বিভিন্ন প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে বা কর্মী ভবিষ্যতে পাবে এমন পাওনা থেকে পরবর্তী সময়ে মাসে মাসে কর্তন করা হবে, এই শর্তে অগ্রিম প্রদান করা হয়। আর্থিক প্রতিষ্ঠানসমূহ কর্মীদের উদ্দীপ্ত করার জন্য বাড়ি তৈরি, ফ্ল্যাট ক্রয়, গাড়ি ক্রয় ইত্যাদি খাতে সহজ শর্তে কর্মীদেরকে ঋণ দিয়ে থাকে। তাহলে এটা হচ্ছে অগ্রিম। বাসস্থান ভাতা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান হচ্ছে যে কর্মীদের জন্য বাসা ভাড়ার একটা অংশ দিয়ে দেয়। তারপরে আরও আছে চিকিৎসা ভাতা আছে, তারপর যাতায়াত ভাতা আছে। এগুলো কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান কী করে, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই ভাতাগুলো দেয়। এই ভাতার মাধ্যমে কিন্তু কী হয়, এই ভাতার মাধ্যমে কিন্তু একটা কর্মীর মনের মধ্যে মানসিক শক্তিটা বাড়ে, মানসিক জোরটা বাড়ে, যে সে তার পরিবারকে নিয়ে পারিবারিক জীবনে একটা নিরাপত্তা বোধ করে। আর সেই নিরাপত্তা বোধ থেকে বা সেই পারিবারিক যে একটা শান্তি বা তার যে একটা মানসিক শান্তি কাজ করে, সেখান থেকে কিন্তু দেখা যায় কি সে আলটিমেটলি এটা তার কাজে একটা এফেক্ট করে বা প্রভাব ফেলে। সে কিন্তু অবশ্যই তখন চেষ্টা করে ওই প্রতিষ্ঠানের জন্য ভালোভাবে কাজ করার জন্য। ঠিক আছে, এছাড়া আরও তোমার অন্যান্য উপায়ে তুমি করতে পারো, আর্থিক উপায়ে তুমি প্রেরণাদান করতে পারো। সেটা অন্যান্য বা আদার্স ওয়েতে তুমি যদি বলো, সেটা হচ্ছে বিভিন্ন রিওয়ার্ডস হতে পারে, মানে পুরস্কার, আর্থিক পুরস্কার হতে পারে। ধরো কোনো একটা, যেমন বলা হলো যে এই মাসে যে ভালো কাজ করবে তাকে একটা নির্দিষ্ট টাকা পুরস্কার দেওয়া হবে, বা এত টাকার কোনো গিফট ভাউচার দেওয়া হবে, এরকম টাইপের। তারপর রেশন সুবিধা দিতে পারে, অনেক প্রতিষ্ঠান রেশন সুবিধা দেয়। তারপরে হচ্ছে ক্যান্টিন সহযোগিতা, অনেক সময় ক্যাফেটেরিয়া বা খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলো অনেকে, সেগুলো হচ্ছে কি এই আর্থিক উপায়ের ভিতর চলে যাচ্ছে। ঠিক আছে, ক্যান্টিন থেকে ধরো বাইরে যে খাবারটা কম মূল্যে মানে 100 টাকা, সেটা হয়তো ক্যান্টিন থেকে যখন খাওয়া গেল, তখন কর্মীরা ক্যান্টিন থেকে খেলে সেটা হয়তো 50 টাকায় খেতে পারলো। তাহলে এটাও এক ধরনের আর্থিক উপায়ে প্রেষণাদান। আচ্ছা, এবার অনার্থিক উপায় কী হতে পারে? যে অনার্থিক মানে যেখানে অর্থ জড়িত না, এটা নামেই বোঝা যাচ্ছে যে যেখানে অর্থ জড়িত না, সেটাই হচ্ছে কর্মীদেরকে প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহৃত হয় তাকে এক কথায় অনার্থিক প্রেষণা বলে। প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে সুষ্ঠু কর্মপরিবেশ। সুষ্ঠু কর্মপরিবেশ অবশ্যই একজন কর্মী আশা করে তার কর্মপরিবেশ যেন খুবই ভালো হয়, সেটা যেন গুছানো হয়, তারপরে হচ্ছে নিয়ম নীতি সেখানে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরে উত্তম শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক যাতে থাকে, পর্যাপ্ত জায়গা, আলো বাতাস, তারপর নিরাপদ যেন হয়। এই বিষয়গুলো কিন্তু একজন কর্মী সবার প্রথমে চায়। দেখা যাচ্ছে যে
কর্মীদের জন্য সবার জন্য ওয়াশরুম সুন্দরভাবে পরিপাটি ওয়াশরুম, তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্যান্টিন, বিশ্রামাগার, প্রার্থনাগার, এইসব বিষয়গুলো হচ্ছে কি একটা সুষ্ঠু পরিবেশের ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে আসুন নিরাপত্তা। নিরাপত্তা হচ্ছে যে অবশ্যই কর্মী চাবে নিরাপদ একটা পরিবেশে কাজ করার জন্য, কারণ হচ্ছে কর্মী যদি কাজের ক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে না করে তাহলে তারা কিন্তু কি হবে, নিরুৎসাহিত হবে, এবং ঝুঁকির পরিমাণ যেখানে বেশি সেখানে কিন্তু কাজ করতে চাইবে না। তাই দেখা যাবে যে হয়তো চাকরি হারানোর ভয়ে জোর করে হয়তো কাজ করবে, কিন্তু আলটিমেটলি সেই কাজের ফলাফলটা আসলে ভালো হবে না। তাই এই বিষয়টা ঝুঁকিমুক্ত ভয়হীন পরিবেশে যাতে কর্মী কাজ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আকর্ষণীয় কাজ কি হতে পারে, যে সন্তুষ্টি চিত্তে যাতে কাজ করতে পারে কর্মীপক্ষে এমন কাজকেই আকর্ষণীয় কাজ হিসেবে বিবেচনা করা হয়। যেমন কর্মীরা আনন্দদায়ক ও অবদানমূলক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত হয়। তাই কাজ যেন আনন্দপূর্ণ হয় এবং সেটা যাতে তাকে চাপ সৃষ্টি করে সেই কাজ যাতে না করানো হয়, সেটা একটা বড় বিষয়। তারপর উত্তম ব্যবহার, কর্মী অবশ্যই আশা করে কাজ করার সময় যে তার সাথে যেন উত্তম ব্যবহার করা হয়, সেটা প্রশাসনিক লোকজনও করতে পারে, তার সহকর্মী যারা তারাও করতে পারে। তো উত্তম ব্যবহারটা হচ্ছে অনৈতিক একটা উপায় প্রেরণা দানের জন্য। একটা ভালো ব্যবহার, একটা সামান্য কথা বা একটা শুধু সামান্য একটা হাসিও কিন্তু অনেক ভালো ফলাফল নিয়ে আসতে পারে। ভালো কাজে প্রশংসা, কর্মী যখনই কাজ করে তখন কিন্তু সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আশা করে যে সে ভালো কাজ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে যেন প্রশংসা করে। তার মানে হচ্ছে যে ভালো কাজের যে একটা প্রশংসা, যেমন তোমরা যখন ভালো করো, আমি জানি না তোমাদের ভিতর এই বোধটা কাজ করে কিনা বা অনুভূতিটা কাজ করে কিনা, তোমরা ভালো করলে আমরা যখন ভালো বলি তোমাদের নিশ্চয়ই অনেক আনন্দ হয়। আমি যখন কোনো কাজ করি, আমাকে যখন কেউ ভালো বলে, আমার খুবই আনন্দ হয়। তাহলে এই যে ভালো কাজে তখন আমার ওই ভালো কাজটা আরও বারবার করতে ইচ্ছা করে, তখন মনে হয় যে আমি সব কাজই ভালোভাবে করি এবং সবাই যেন আমার প্রশংসা করে। তাহলে এটা একটা বড় অনৈতিক উপায়ে প্রেরণা। তারপর প্রশিক্ষণ সুবিধা, কর্মীদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় কাজে দক্ষ করার জন্য, তাহলে কিন্তু কর্মীরা কী করবে, কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। তখন কিন্তু তারা কী করবে, আরও ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ করার জন্য চেষ্টা করবে এবং আনন্দদায়কভাবে কাজ করার চেষ্টা করবে। তারপরে সুবিচার প্রতিষ্ঠা করা, ধরো কোনো কারণে দেখা গেলো কোনো একটা দ্বন্দ্ব হলো বা কোনো ধরনের একটা ইনসিডেন্ট বলো বা কোনো একটা সমস্যা তৈরি হলো, তখন কিন্তু সুবিচার আশা করে কর্মীরা। ধরো দুজন কর্মীর মধ্যে ঝামেলা লাগলো, এখন দেখা গেল একজন কর্মীর সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হয়তো ভালো সম্পর্ক আছে, আর একজন কর্মীর সাথে তুলনামূলক একটু কম ভালো সম্পর্ক। এখন বিচার করার ক্ষেত্রে যদি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার সাথে ভালো সম্পর্ক তাকে বিচার না করে শুধুমাত্র যার সাথে একটু কম ভালো সম্পর্ক তার বিচার করে, তাহলে কিন্তু এটা আসলে সুবিচার হলো না। মানে ন্যায় বিচার করতে হবে, সবাইকে সমানভাবে বিচার করতে হবে। এই সুবিচারটাও কিন্তু অনেক সময় ভালো ফলাফল নিয়ে আসে। কর্মীদেরকে কী করে, কর্মীদের প্রতি যে ন্যায্য ও সৎ আচরণ যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে কর্মীরাও কিন্তু ঠিক একই জিনিস তোমাকে ফেরত দেবে। আর তুমি যদি অন্যায় করো, অন্যায্য আচরণ করো বা সুবিচার না করো কোনো বিষয়ে, তখন কিন্তু কর্মীরা এটা মাথায় রাখবে এবং পরবর্তীতে এটা এই কাজের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তো সংঘ সমিতি করার সুযোগ দিতে হবে কর্মীদেরকে, বিভিন্ন ধরনের এই যে শ্রমিক ইউনিয়ন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সমিতি, এগুলো কর্মীদেরকে করার সুযোগ দিতে হবে। প্রতিষ্ঠানের সুনাম, এই প্রতিষ্ঠানের সুনামটাও কিন্তু এক ধরনের সম্পদ, অদৃশ্য সম্পদ, যা অন্যের কাছে আসলে গ্রহণযোগ্য হিসাবে পরিচিতি পায়। তো কর্মীদের মাঝেও কিন্তু এটা একটা প্রেরণা যোগায়। ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করতে পারলে মনের মধ্যে কিন্তু এমনিতেই একটা শান্তি কাজ করে। একটা নামকরা প্রতিষ্ঠানে যখন কাজ করবে বা তুমি যখন বড় হয়ে চাকরি করতে যাবে ইউনিভার্সিটিতে পড়াশোনার পর, তখন দেখা যাবে সবাই চাইবে একটা ভালো প্রতিষ্ঠানে, নামকরা প্রতিষ্ঠানে কাজ করার জন্য। তো এই যে এই সুনামটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অনৈতিক উপায় প্রেরণা দানের। অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা কি হতে পারে, যেমন হতে পারে যে বনভোজনের আয়োজন করা, পিকনিকের আয়োজন করা, কালচারাল ফাংশনের আয়োজন করা, অথবা স্পোর্টসের আয়োজন করা, এগুলো হচ্ছে অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা। এখন বিভিন্ন অর্গানাইজেশনে এই যে বিভিন্ন স্পোর্টস ডে, তারপর কালচারাল ফাংশন, পিকনিক তো লেগেই থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের, এগুলো হচ্ছে অনৈতিক উপায়ে প্রেরণা দান করা। এখন নেতিবাচক
প্রেষণাদান পদ্ধতিও আছে। এখন নেতিবাচক আমরা এতক্ষণ যেগুলো বললাম এগুলো সব ইতিবাচক প্রেষণাদান। বাট নেতিবাচক কী আছে, যে নেতিবাচক তুমি যদি কাউকে ভয় দেখিয়ে কাজ করাতে চাও, শাস্তি দিয়ে কাজ করাতে চাও, তাহলে এটা হচ্ছে যে সাময়িকভাবে তুমি হয়তো তাকে ভয় দেখিয়ে কাজ করাতে পারলে, কিন্তু এই এই যে সাময়িকভাবে যে তুমি তাকে নেতিবাচকভাবে কাজ করতে, ভয়ভীতি দেখিয়ে কাজ করালে, এটাকে নেতিবাচক প্রেষণাদান বলে। কিন্তু চাপ প্রয়োগ করে, সুবিধা আটকে রেখে, কর্মীর অসমর্থতার প্রকাশ করে, এগুলো করেও কিন্তু তুমি ভয় দেখিয়ে কাজটা আদায় করলে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা দীর্ঘমেয়াদী কোনো ফল নিয়ে আসবে না। আজকে তুমি ভয় দেখালে সে ভয় পেলো এবং ভয় পেয়ে কাজ করলো, কালকের তুমি ভয় দেখালে সে ভয়ের পরিমাণটা একটু কমে গেল তার ভেতরে, তুমি তৃতীয় দিন আবার তাকে ভয় দেখালে সে কিন্তু তখন টোটালি তোমাকে আর ভয় পাবে না, তখন কিন্তু সে তোমাকে কী করবে, ইগনোর করবে, সোজা কথায়। তাহলে ভালো ফলাফল পাওয়ার জন্য প্রেষণা দানটা কিন্তু সবসময় ইতিবাচক হওয়া উচিত, কখনোই নেতিবাচক প্রেষণা দান করা উচিত না। কারণ নেতিবাচক মানুষকে ভয়, ভীতি, চাপ প্রদর্শন করা, এটা সাময়িকভাবে হয়তো কাজ করে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই উপায়টা কখনোই কাজ করে না। কারণ একটা সার্টেন টাইম পরে মানুষের ভেতর থেকে ভয় চলে যায়, তখন আর সে কাজ করতে চাইবে না। এরপরে আসো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে দেখো আমি একটা পিরামিড এঁকেছি, দেখতে পাচ্ছ? এখানে প্রেষণার বিভিন্ন তত্ত্ব, যেটাকে বলে থিওরি, বিভিন্ন মনীষী বিভিন্ন থিওরি দিয়েছে প্রেষণা দানের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে প্রথম যেটা আছে, যে খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা সারা জীবন তোমরা এটা পাবে এবং শুনবে, তোমরা বিজনেসের স্টুডেন্ট যে যেখানেই পড়াশোনা করো না কেন, এই কমন এই জিনিসগুলো কমন, এগুলো সব জায়গায় তোমরা পাবে। সেখানে হচ্ছে যে চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্ব কোন সেন্সে, সেটা হচ্ছে যে চাহিদা, মানুষের চাহিদার একটা সিঁড়ি আছে, প্রথমে কী কী ধরনের চাহিদা হতে পারে। এখন এই চাহিদা সোপান তত্ত্ব কে দিয়েছে? চাহিদা সোপান তত্ত্ব হচ্ছে আব্রাহাম মাজলো। এটা সারা জীবন মনে রাখবে, ভুল করবে না। এই তত্ত্বের উদ্ভাবক হচ্ছে আব্রাহাম মাজলো। আব্রাহাম মাজলো এই চাহিদা সোপান তত্ত্বের জনক বা উদ্ভাবক যাকে বলা হয়। তিনি 5 ধরনের চাহিদা, মানুষের জীবনে 5 ধরনের চাহিদার কথা বলেছে। মানে প্রথম মানুষের চাহিদা শুরু হয় নিচ থেকে, তুমি দেখবে যে সিকোয়েন্সটা হচ্ছে পিরামিড, তো তাহলে নিচ থেকে হিসাব করবে, যখন পিরামিড আকারে থাকবে তখন অবশ্যই নিচ থেকে কাউন্ট করবে। তাহলে প্রথম যে চাহিদা মানুষ ফিল করে সেটা হচ্ছে জৈবিক বা দৈহিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, পানীয়, বস্ত্র, বাসস্থান, এগুলো হচ্ছে জৈবিক চাহিদা। এরপরে নিরাপত্তার চাহিদা আসে। নিরাপত্তার চাহিদার ক্ষেত্রে হচ্ছে টিকে থাকার প্রয়োজনে ভীতি মুক্তি, যে কোনো নিরাপদ বা নিরাপত্তা ব্যবস্থা, এই ধরনের চাহিদাকে বলা হচ্ছে নিরাপত্তার চাহিদা। মানে টিকে থাকার জন্য যে একটা চাহিদা, যে ভয়ভীতি থাকবে না, নিরাপদ একটা বাসস্থান থাকবে বা নিরাপদ কর্মস্থল থাকবে, এই নিরাপত্তার চাহিদাটা মানুষের ভিতরে কাজ করে। জৈবিক চাহিদার পরেই আসে নিরাপত্তার চাহিদা। তোমরা কিন্তু এগুলোর সিকোয়েন্স এলোমেলো করতে পারবে না। যে ব্যক্তি যে ধরনের তার তত্ত্বে যেভাবে সিকোয়েন্স মেনটেন করেছে, তোমাকে ঠিক একই সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করে পয়েন্টগুলো লিখতে হবে। চাহিদা সোপান তত্ত্বের জনক হচ্ছে আব্রাহাম মাজলো। আর আব্রাহাম মাজলো এই যে সিকোয়েন্স বা সিঁড়িটা মেনটেন করেছে, পিরামিডের সিঁড়ি, প্রথমে জৈবিক চাহিদা, তারপরে নিরাপত্তার চাহিদা, এরপরে সামাজিক চাহিদা, এরপরে হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা, তারপরে কি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তাহলে তোমাকেও কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করে নিতে হবে, এটা কিন্তু তুমি কখনোই বাদ দিতে পারবে না। তুমি ইচ্ছা মতো একটা না একটা লিখলে, যে প্রথমে আত্মতৃপ্তির চাহিদা লিখলে, এরপরে লিখলে তুমি জৈবিক চাহিদা, এটা কখনোই হবে না, একেবারে জিরো। আমি কিন্তু জিরো দিয়ে দেবো, যে কেউ জিরো দিয়ে দেবে, এখানে কিন্তু কোনো নাম্বারই পাবে না। তাই প্রথমে হচ্ছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা কি? খাদ্য, পানীয়, বস্ত্র, বাসস্থান, এগুলো। নিরাপত্তার চাহিদা হচ্ছে যে মানুষের ভয়ভীতি মুক্ত একটা নিরাপদ পরিবেশ, সেটা বাসস্থান হতে পারে, কর্মস্থল হতে পারে। এরপরে হচ্ছে সামাজিক চাহিদা কি? অন্যদের সাথে মিলেমিশে সমাজে স্বীকৃত মর্যাদা নিয়ে থাকা, মানে সমাজে একজন সদস্য হিসাবে থাকার যে চাহিদা। এরপরে আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা হচ্ছে সমাজে মানুষের মাঝে নিজেকে পৃথক একটা ভাবমূর্তি করার প্রতিষ্ঠা বা চাহিদা, যে তুমি সমাজের সাথে তুমি সামাজিক চাহিদায় আমি কি করলাম, যে আমি সমাজে মানুষের মধ্যে মিলেমিশে থাকতে চাচ্ছি। এরপরে আত্মতৃপ্তির চাহিদা, যখনই তুমি মানুষের সাথে মিলেমিশে থাকতে যাবে, এরপরেই তোমার চাহিদা তৈরি হবে কি, যে আচ্ছা না, আমি এখন মানুষের মাঝে যে আছি, আমাকে এখন একটু আলাদা হতে হবে অন্যের থেকে, সবাই যেন আমাকে একটু আলাদা চোখে দেখে। তাহলে এটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। যে কাজ করে তুমি অন্যের থেকে আলাদা হতে পারে, সেটা অবশ্যই তোমাকে একটা আত্মতৃপ্তি দেবে। তাহলে মানুষের মধ্যে তখন সেই আত্মতৃপ্তির চাহিদা তৈরি হয়, পৃথক একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করে সে।
এরপরে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, মানে মৃত্যুর পরও যেন মানুষ মনে রাখে। এরপর এই তৃপ্তি পাওয়ার পর তোমার তখন মনে হবে যে না, শুধু তৃপ্তি দিয়ে আমার হবে না, আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এতটাই প্রতিষ্ঠিত এবং স্বনামধন্য আমাকে করতে হবে যেন মানুষ মৃত্যুর পরেও আমাকে মনে রাখে। তাহলে এই 5 ধরনের চাহিদা নিয়েই হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব, এবং এই চাহিদা সোপান তত্ত্বের জনক হচ্ছে আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো এই চাহিদা সোপান তত্ত্বের যখন উদ্ভাবন করেছে, তখন সে কিন্তু সাধারণ মানুষের কথা বা একজন মানুষ, সাধারণ মানুষ কিভাবে চিন্তা করে সেটার কথা মাথায় রেখে কিন্তু এই চাহিদাগুলো তৈরি করেছে। আর এরা কিন্তু এই চাহিদার প্রত্যেকটা পয়েন্ট ধারাবাহিকভাবে থাকে। প্রথমে জৈবিক চাহিদা, তারপরে নিরাপত্তার চাহিদা, এরপরে সামাজিক চাহিদা, এরপরে হচ্ছে কি আত্মতৃপ্তির চাহিদা, তারপরে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তাহলে এই গেল চাহিদা সোপান তত্ত্ব। নামটাই দেখেছো, চাহিদা সোপান, সোপান মানে কি সিঁড়ি, তাহলে এই সিঁড়ির মতো যে তত্ত্ব সেটা হচ্ছে আব্রাহাম মাসলো দিয়েছেন। এরপরে আসো ইআরজি তত্ত্ব। ইআরজি বলতে 3টা জিনিস নিয়ে, 3টা শব্দের সংক্ষিপ্ত ফর্ম যাকে বলে ইআরজি। ইআরজি, ইতে হচ্ছে এক্সিস্টেন্স, আর এ হচ্ছে রিলেটেডনেস, আর জিতে হচ্ছে গ্রোথ। ইআরজি থিওরি, ইআরজি থিওরি হচ্ছে মাসলোর তত্ত্বটা যখন বিভিন্নভাবে প্রতিটা জিনিসই এক একটা উদ্ভাবন, মানে মানুষ যখনই কোনো কিছু উদ্ভাবন করে তখন কেউ তার প্রশংসা করে, কেউ তার সমালোচনা করে, এটা নর্মাল। মাসলো যখন এই চাহিদা সোপান তত্ত্ব আবিষ্কার করলো তখন অনেকে এর প্রশংসা যেমন করেছে, এর সমালোচনাও করেছে। এই সমালোচিত হওয়ার কারণে মাসলোর তত্ত্ব নিয়ে যখন নেগেটিভভাবে মানুষ কথা বলল বা সমালোচনা করলো, তখন ক্লেটন এলডারফার, ঠিক আছে, ক্লেটন এলডারফার একটি বিকল্প তত্ত্ব উপস্থাপন করেন। এই মাসলোর চাহিদা তত্ত্বকে মাথায় রেখেই বিকল্প একটা তত্ত্ব আবিষ্কার করে, সেটা ইআরজি তত্ত্ব নামে পরিচিতি লাভ করে। মানে ইআরজি, এক্সিস্টেন্স, রিলেটেডনেস অ্যান্ড গ্রোথ। আর এক্ষেত্রে তিনি কি করলেন, মাসলো 4টি ভাগে ভাগ করেছিল মানুষের অভাব বা চাহিদাকে, আর এখানে হচ্ছে ক্লেটন এলডারফার হচ্ছে চাহিদাকে 3 ভাগে ভাগ করলো। 3 ভাগে ভাগ করলো কিভাবে? প্রথমটা করলো হচ্ছে টিকে থাকার চাহিদা, যে মানুষের মধ্যে যে জৈবিক চাহিদা ও কাজ সংশ্লিষ্ট যে প্রয়োজনীয় চাহিদা সেগুলো হচ্ছে টিকে থাকার চাহিদা। যেমন প্রথমে জৈবিক চাহিদাগুলো কী কী? জৈবিক চাহিদা যে মানুষের, যে বললাম খাদ্য, পানীয়, বস্ত্র, বাসস্থান, এগুলো জৈবিক চাহিদার মধ্যে যাচ্ছে। তারপরে কর্মসংশ্লিষ্ট মানে কাজ সংশ্লিষ্ট কী, মানে তুমি তোমার কর্মস্থলে ন্যায্য বেতন, আনুষঙ্গিক সুবিধা, তারপরে বিভিন্ন অবস্থা, ভৌত অবস্থা, উত্তম কর্মপরিবেশ, এই জিনিসগুলো মিলিয়ে হচ্ছে কি, মানে জৈবিক চাহিদা ও কর্মস্থল সংশ্লিষ্ট চাহিদা মিলিয়ে হচ্ছে টিকে থাকার চাহিদা আসলো। এরপরে আসো সম্পৃক্ততার চাহিদা। সম্পৃক্ততার চাহিদার মধ্যে বলেছে যে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং পেশা সম্পৃক্ত সহযোগিতার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করা, নিজের ধারণা ও মতামতকে সেখানে তুলে ধরা বা প্রতিষ্ঠা করার চাহিদা। মানে তুমি তোমার সমাজে যাদের সাথে চলছো, সেটা তোমার আত্মীয় স্বজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, পরিবার হতে পারে, সহকর্মী হতে পারে, তোমার প্রতিযোগী যারা আছে তারা হতে পারে। তো এদের সাথে যে তোমার একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার চাহিদা এবং তাদের কাছে তোমার মতামতটা তুলে ধরার চাহিদাই হচ্ছে কি টিকে থাকার সম্পৃক্ততার চাহিদা। এরপরে আসো প্রবৃদ্ধির চাহিদা। প্রবৃদ্ধির চাহিদা কি? এগিয়ে যাওয়ার আগ্রহ বা চাহিদাকে, মানে তুমি যখন তোমার বেটার ডেভেলপমেন্টের কথা চিন্তা করবা, তোমার জৈবিক চাহিদা, তোমার কাজের কর্মস্থল সংশ্লিষ্ট চাহিদা, তারপর সমাজে টিকে থাকার যে চাহিদা, এই চাহিদাগুলোর পর তোমার মনে হবে যে তোমার নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে বা তোমার জীবন মানটাকে আরেকটু উন্নত করতে হবে। সেই এগিয়ে যাওয়ার আগ্রহ বা চাহিদাকে বলা হচ্ছে প্রবৃদ্ধির চাহিদা। যেমন তোমার চাকরিতে প্রমোশন বা পদোন্নতির বিষয়টা, নতুন কোনো কাজের দায়িত্ব নেওয়া, নতুন দায়িত্ব লাভ করা, আকর্ষণীয় কোনো কাজের অফার পাওয়া, তারপরে হচ্ছে নতুন কিছু করার সুযোগ পাওয়া, কোনো কিছু উদ্ভাবন করার ক্ষমতা বা আগ্রহ ইত্যাদি এই চাহিদার মধ্যে পড়ে, যা পারিপার্শ্বিক পরিবেশে উৎপাদনমুখী কোনো প্রভাব রাখতে সক্ষম। তার মানে হচ্ছে কি, ওই যে মাসলোর যে আমরা 5টা তত্ত্ব পড়েছিলাম, 5টা চাহিদা পড়েছিলাম, যেখানে লাস্টের 2টা চাহিদা কি ছিল? আত্মতৃপ্তির চাহিদা আর আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এই দুইটা চাহিদা মিলেই আসলে মেনলি এই প্রবৃদ্ধির চাহিদাটা হয়েছে, যে তোমার নিজেকে প্রতিষ্ঠিত করা বা তোমার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চাহিদা।
এরূপ তত্ত্বে মনে করা হয় যে একটা চাহিদা পূরণ হলে বা মোটামুটি একটা পূরণের পর্যায়ে এলে স্বভাবতই অন্য চাহিদা দেখা দেয়। মানুষের অভাবের কিন্তু শেষ নাই। এই কথাটা কেন বলা হয়? কারণ একটা পূরণ হয়ে গেলে, মানে মনে করো পূরণ হয়ে গেল অথবা পূরণ হচ্ছে হচ্ছে এরকম সময় কিন্তু তোমার কি হবে, আর একটা চাহিদা দেখা দেবে। প্রথম যে চাহিদাটা থাকে সেটা যতটা দৃঢ় থাকে, পরবর্তী ক্ষেত্রে তা কিন্তু অনেকটাই নমনীয় হয়ে যায়। তবে কোনো উচ্চ পর্যায়ের চাহিদা পূরণের সম্ভাবনা যদি ব্যক্তি দীর্ঘদিনেও না দেখে, তবে উক্ত চাহিদা তার মন থেকে হারিয়ে যায়। মাদলোর তত্ত্ব অপেক্ষা এই তত্ত্বটি অধিক নমনীয়, এবং এক্ষেত্রে মনে করা হয় একটা পূরণ না হতেই আর একটা অভাব ব্যক্তির মনে দৃঢ়মূল হতে পারে। এরূপ তত্ত্ব অনেকটা কার্য পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। তার মানে ইআরজি তত্ত্বটা আসলে কাজের সাথেই মূলত বেশি সম্পৃক্ত। মানে তোমার ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা তোমার যে কর্মস্থল যেখানে তুমি কাজ করছো সেটার সাথেই মেনলি মূলত বেশি জড়িত থাকে। আর এটা হচ্ছে মাসলোর চাহিদা তত্ত্বে মাসলো যেমন বলেছে যে একটা পূরণ হলে এরপর আরেকটা, এখানে বিষয়টা সেরকম না। ইআরজি তত্ত্বতে দেখা যায় একটা পূরণ না হলেও আরেকটার চাহিদা তোমার তৈরি হতে পারে। আর ইআরজি তত্ত্ব মাসলোর তত্ত্বের চেয়ে অনেক নমনীয়, মানে সিচুয়েশন অনুযায়ী চাইলে চেঞ্জ করা যায়, অনেক ফ্লেক্সিবল। আর একটা বিষয় যেটা, যে এই ইআরজি তত্ত্বের ক্ষেত্রে বলা হয়েছে যে মানুষ যখন একটা চাহিদা অনেক দিন যাবৎ মানে মন থেকে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, তখন আস্তে আস্তে কিন্তু ওই চাহিদাটা মানুষের মন থেকে হারিয়ে যায়। তো এটা হচ্ছে মেনলি ইআরজি তত্ত্ব। তো ইআরজি তত্ত্ব হচ্ছে এক্সিস্টেন্ট, রিলেটেডনেস, আর হচ্ছে গ্রোথ, টিকে থাকার চাহিদা, সম্পৃক্ততার চাহিদা, আর হচ্ছে প্রবৃদ্ধির চাহিদা। তাহলে তিনটা চাহিদা এর সাথে। আর মাসলোর চাহিদার মধ্যে বলেছি পাঁচটা: জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, আত্মতৃপ্তির চাহিদা, আর হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। তাহলে এই হচ্ছে দুইটা তত্ত্ব গেল। তোমাদের আরও তত্ত্ব আছে, তবে আজকের আমি এই দুইটা তত্ত্ব পর্যন্তই সীমিত রাখতে চাচ্ছি। তোমরা বাসায় বইয়ের সাথে মিলিয়ে একটু পড়বে। তাহলে চাহিদা সোপান তত্ত্বের জনক হচ্ছে আব্রাহাম মাসলো, আর হচ্ছে ইআরজি তত্ত্বের জনক হচ্ছে ক্লেটন এলডারফার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার কথা হবে। তো ওই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর বাসায় অবশ্যই এগুলো পড়বে। এই তত্ত্বগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, পড়ে পড়ে এটার বৈশিষ্ট্য ওগুলো অবশ্যই লিখবে, কারণ এটা এই প্রেষণার চ্যাপ্টার থেকে তত্ত্বই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কোনো তত্ত্বই বাদ দেওয়া যাবে না। এটা এমসিকিউর জন্য, সিকিউর জন্য। ঠিক আছে, আজকের এ পর্যন্তই, ভালো থেকো।